আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। সংশোধনের মাধ্যমেই সংবিধানের বড় পরিবর্তন সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে কেউ কেউ মনে করেন সংবিধান সংশোধন জটিল আইনি প্রক্রিয়া। এতে অতীতের মতো আদালতের হস্তক্ষেপে যে কোনো সংশোধনী বাতিলও হতে পারে। দুপক্ষই অবশ্য বলছে রাজনৈতিক সমাধান ছাড়া এই বিতর্ক বন্ধ হবে না। আরিফুর রহমান সবুজের রিপোর্ট। আমরা মহান জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধি, সংবিধান এবং রেওয়াজসমূহ অনুসরণ করতে চাই। সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়া না নেয়াকে কেন্দ্র করে প্রথম দিন থেকেই উত্তপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ। এ নিয়ে সরকারি ও বিরোধী দলের বিতর্ক থামছেই না। সময় গড়িয়েছে, শেষ হয়েছে সংবিধান সংস্কার পরিষদের প্রথম অধিবেশন ডাকার নির্ধারিত সময়। সোমবার সংসদে গঠন করা হয় সংবিধান সংস্কার কমিটি। বিরোধী দলকে কমিটিতে নাম দেওয়ার প্রস্তাব করা হয়, কিন্তু তা প্রত্যাখ্যান করে ওয়াকআউট করে সংসদ থেকে। আমরা মনে করি যে জনগণের এই অভিপ্রায় মতামতকে কোনোভাবেই অগ্রাহ্য অপমান করা উচিত হবে না। গণভোটের গণরায়কে যদি সম্মান দিতে হয়, এই সংবিধানকে সংশোধন করতে হবে। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক তর্ক থাকবেই, তবে সাংবিধানিক নির্দেশনা মানতে বাধ্য সংসদ। বিতর্ক এড়াতে সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী ২/৩ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সংবিধান সংশোধনের পক্ষে তারা। আপনি কি গণভোটটা এইভাবে অর্ডারের মাধ্যমে করার কোনো সুযোগ আছে? সংবিধান কি সেটা পারমিট করে? এই কোশ্চেনটা একটা সময় না একটা সময় আসবেই, কারণ ওই সময় আমাদের সংবিধানে গণভোটের অস্তিত্ব ছিল না। তো এই ডিবেটটা যখন আসবে, তখন এই যত সংস্কারই হোক সবগুলোই কিন্তু আপনার অবৈধ হওয়ার একটা সুযোগ তৈরি হবে। যদি আদালতে একটা না একটা সময় কেউ চ্যালেঞ্জ করবি, তো ওই ঝুঁকিতে আমরা কেন যাব? সংবিধান সংশোধনের ক্ষেত্রে জুলাই জাতীয় সনদের পাশাপাশি ত্রয়োদশ সংশোধনীর রিভিউ এবং পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের নির্দেশনা আমলে নেয়ার উপর জোর দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞরা। সংবিধান এখন ১৩তম সংশোধনী যে পর্যায়ে ছিল, ওইখানে সংবিধানের যে রূপ ছিল এখন ওই রূপে সংবিধান আছে। তো সুতরাং সেইখান থেকে এই পুরো ব্যাপারটা তো আপনি যখন পরিবর্তন করবেন, তখন ওইখানে থাকা সংবিধানে কি কি পরিবর্তন আসলে আমাদের দরকার হবে এবং করলে এই জাতির যে ঐক্যমত বা তারা যে কনসেনসাসে পলিটিক্যাল পার্টিগুলো পৌঁছেছিলেন তা সেইখানে পৌঁছানো যাবে, সেই ব্যাপারগুলো এখন তাদের পার্লামেন্টে ডিবেট করে বা আলোচনা করে সমাধান করতে হবে। তবে অষ্টম সংশোধনী অনুযায়ী সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করা যাবে না। সেক্ষেত্রে শুধু সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সংশোধন হলে এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেকেই যাবে। সংশোধনীগুলো যে বারবার আদালতে নিয়ে আসা হচ্ছে, সেটা আনা হলেও সেটাকে যাতে আদালত এই ব্যাপারে ইন্টারফেয়ার না করে, হস্তক্ষেপ না করে, সেই ব্যাপারে একটা শক্ত যুক্তি হিসাবে বলা যেত যে এটা সংসদের সংশোধনী নয়, বরং এটা একটা সংস্কার পরিষদের সংস্কার। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন সংবিধান আইনি দলিল হলেও রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাই এর গতি প্রকৃতির উপরও নির্ভর করবে সংশোধনের ভবিষ্যৎ। এই সংবিধানের কিছু অংশ ওনারা মেনেছেন, কিছু অংশ ওনারা মানেন নাই। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলোচনা ছাড়াই গণভোটে উল্লেখিত জুলাই সনদে কিছু অংশ জুড়ে দেওয়া হয়েছিল। বিএনপি জুলাইকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় না উল্লেখ করে মহাসচিব বলেন, জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে বিরোধী দল। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। জুলাই অভ্যুত্থান পরবর্তী দেশে গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে দীর্ঘ আলোচনা করে সব রাজনৈতিক দল। ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত হয় জুলাই সনদ। জাতীয় নির্বাচনের দিনই সেই সনদ নিয়ে অনুষ্ঠিত হয় গণভোটও। কিন্তু গণভোটে উল্লিখিত জুলাই সনদ আর স্বাক্ষরিত জুলাই সনদে ছিল বেশ কিছু পার্থক্য। নির্বাচনের আগেই সেসব বিষয় তুলে ধরে বিএনপি। এবার সংসদে সংবিধান সংশোধন কমিটি গঠন নিয়ে বিরোধী দলের সঙ্গে স্পষ্ট বিরোধ সরকারি দলের। সকালেই জাতীয় প্রেস ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর এমাজউদ্দিন আহমদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় এসব নিয়েই কথা বলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি সরকার। এখানে সম্পূর্ণভাবে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে আমরা
জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না। আমরা জুলাই সনদ বাস্তবায়ন করে প্রত্যেকটি অক্ষর আমরা পালন করব, এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট। সেই গণভোটের একটা অংশ তো আমাদের সঙ্গে কোনো আলোচনাই হয়নি। জুলাই সনদের বইটা যদি আপনারা পড়েন, আমার কাছে এখানে নাই, প্রতিটি জায়গায় বলা আছে যে দল তাদের ম্যানিফেস্টো অনুযায়ী যেভাবে আশ্চর্য নির্বাচিত হবে, তারা তাদের ম্যানিফেস্টো অনুযায়ী সেইটাকে বাস্তবায়িত করবে। আমরা বারবারই এই কথা বলে এসেছি। বিএনপি দেশে প্রথম সংস্কার এনেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের আগে থেকেই সংবিধান সংস্কার নয়, সংবিধান সংশোধনের কথা বলে এসেছে তার দল। বিরোধী দল যারা আছেন তারা অনেকে বিভিন্ন রকম মুখরোচক কথা বলে আপনার জনগণকে আপনার উত্তেজিত করবার চেষ্টা করছেন। জনগণের চেয়ে ভালো তো আপনার আর কেউ বোঝে না। আমরা তো বরাবরই বলে এসেছি যে আমরা সংবিধান সংশোধন করতে চাই, আমরা তো সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি। সুতরাং আমাদের যেটা জনগণ আমাদেরকে যে ভোট দিয়েছে, ম্যানিফেস্টোর মধ্যে যেটা ছিল, সেই ম্যানিফেস্টোতে আমরা 2/3 মেজরিটি নিয়ে বিএনপি আজকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। সুতরাং ওই জায়গায় কোনো রকমের কোনো আপনার বিভ্রান্তির কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। বিভাজনের রাজনীতি নয়, বরং গণতন্ত্রে আস্থাশীল থাকতে সবার প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে বিরোধী দল শুধুমাত্র আপনার তাদের ক্ষমতায় যাওয়ার জন্য এই জুলাইকে তারা ব্যবহার করতে চায়, আমরা কিন্তু চাই না যে জুলাই শুধু ক্ষমতার যাওয়ার জন্য আরেকটা হাতিয়ারে পরিণত হোক। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রাম পার্বত্য জেলা ও কক্সবাজারে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দেওয়ার পাশাপাশি পুনর্বাসনও নেওয়া হবে। এজন্য তালিকা তৈরির কাজ চলছে। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ করে এমনটা জানিয়েছেন সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীরা। এ সময় তারা বলেন, যে কোনো ধরনের দুর্যোগ পরিস্থিতির মোকাবেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত আছে সরকার। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে সম্প্রতি চট্টগ্রাম 3 পার্বত্য জেলা ও কক্সবাজারের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। বানের পানি নামার পর বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। ব্যাপক ক্ষতি হয়েছে বাড়িঘর, ফসল ও সড়ক অবকাঠামোর। বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারিভাবে চলছে ত্রাণ বিতরণ কার্যক্রম। সকালে নগরীর পতেঙ্গার মাইচপাড়া, হাদিপাড়া ও খেজুরথলি এলাকায় বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পরবর্তীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সরকারি উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও খাদ্য সহযোগিতার কথা জানান। বলেন, বন্যায় চট্টগ্রাম জেলায় প্রায় 7 লাখ পানিবন্দী মানুষের মধ্যে 1,55,000 পরিবারকে চাল, ডালসহ শুকনো ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। ইতিমধ্যে 40,000 পরিবারকে চাল দেওয়া হয়েছে, 75,000 পরিবারকে শুকনা চাল, ডাল ইত্যাদি দেওয়া হয়েছে, প্রায় 40,000কে রান্না বান্না করে খাওয়ানো হয়েছে। এই ধারা কিন্তু অব্যাহত আছে, এটা চলতে থাকে। বন্যা দুর্গতদের পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত শুরু হবে বলে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, বন্যা পরবর্তী স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় ওষুধসহ যাবতীয় জিনিসপত্র প্রস্তুত আছে। যে কোনো ধরনের পরিস্থিতির জন্য সরকার সম্পূর্ণ প্রস্তুত। সরকার সম্পূর্ণভাবে প্রস্তুত আছে, সুতরাং ইনশাআল্লাহ চিন্তার কোনো কারণ নাই। সর্বপ্রস্তুতি নেওয়া আছে এবং কাজ অব্যাহত আছে, এবং যতক্ষণ পুনর্বাসন কাজ শেষ না হয় ততক্ষণ আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সমস্ত কার্যক্রম অব্যাহত থাকবে। পরে চন্দনাইশ ও দোহাজারীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের পাশাপাশি লোহাগাড়া উপজেলার ডলুখালের ভাঙন ও সাতকানিয়া নলুয়া ইউনিয়নের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন তিনি। এদিকে দুপুরে কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যেখানে যেখানে বন্যা উপদ্রুত হয়েছে সমস্ত এলাকায় আমরা সরকারিভাবে জরিপ পরিচালনা করছি। কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ঘরবাড়ি, ফসল, গবাদি পশু ইত্যাদি সমস্ত কিছু। ত্রাণ বিতরণ শেষে চকরিয়ার ছড়াকুল এলাকায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, সড়ক ও বসতবাড়ি পরিদর্শন করেন সালাউদ্দিন আহমদ। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। সরকারিভাবে, বেসরকারিভাবে যে সমস্ত বেসরকারি সংস্থা আছে তারাও এবং সমস্ত মানবিক সাহায্যকারী প্রতিষ্ঠানগুলো সবাই এগিয়ে এসেছে। ইনশাআল্লাহ আমরা সম্মিলিতভাবে এই দুর্যোগ মোকাবিলা করব।
বান্দরবানের রোয়াংছড়ি ও জামছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বিতরণ করেন ত্রাণ সামগ্রী। এ সময় তিনি বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের কথা চিন্তা করে বন্যা কবলিত এলাকায় বিভিন্ন ব্যাংক ও এনজিওর ক্ষুদ্র ঋণের কিস্তি 1 মাসের জন্য স্থগিত রাখার ব্যবস্থা করা হয়েছে। বন্যা পরবর্তী সময় ওনারা যে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, আমরা যেন কিছুটা হলো সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে আবার পুনর্বাসনে বা স্বাভাবিক জীবনে ফিরে যেতে আমরা যেন সেই সাহায্যটা তাদেরকে করতে পারি, এই চেষ্টা আমাদের রয়েছে। প্রবল বর্ষণে প্লাবিত ও বন্যায় ক্ষতিগ্রস্ত রাঙ্গামাটির বিভিন্ন এলাকা পরিদর্শন করেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান। এ সময় ভুক্তভোগীদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি দ্রুত পুনর্বাসনের আশ্বাস দেন তিনি। যমুনা নিউজ। বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাবে এখনও দেশের সব সমুদ্র বন্দরে বহাল রাখা হয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। বৈরী আবহাওয়ায় উপকূলীয় এলাকায় নদীর পানির অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। বরগুনায় পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর পানি জোয়ারে স্বাভাবিকের তুলনা থেকে 2 থেকে 3 ফুট বৃদ্ধি পেয়েছে। তলিয়েছে বড়ইতলা ও পুরকাটা ফেরিঘাটের গ্যাংওয়ে সড়ক। ব্যাহত হচ্ছে যান চলাচল, দুর্ভোগে পড়েছেন পথচারীরা। এদিকে সমুদ্রে দীর্ঘ নিষেধাজ্ঞার পর বৈরী আবহাওয়ায় মাছ শিকারও ব্যাহত হচ্ছে, এতে বিপাকে উপকূলের জেলেরা। এদিকে জোয়ারে প্লাবিত পটুয়াখালী উপকূলের নিম্নাঞ্চল। 24 ঘন্টায় 2 বার পানিবন্দী থাকতে হয় এসব এলাকার বাসিন্দাদের। ভাঙা বেড়িবাঁধ ও জোয়ারের পানিতে তলিয়ে যায় কলাপাড়া উপজেলার লঞ্চঘাট সহ বেশ কয়েকটি স্থান। এছাড়া রাঙাবালির চরমন্তাজ, গলাচিপার চালিতাবুনিয়া এলাকাও প্লাবিত। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, জোয়ারের পানিতে এখনও পায়রা, আগুনমুখা ও আন্থারমানিক নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি। বিশ্বকাপ ফাইনালে রেফারি এবং বাকি অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে ফিফা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচে বাঁশি বাজাবেন স্লাভকো ভিনচিচ। 2022 বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার হারা ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন স্লোভেনিয়ার এই রেফারি। 2022 বিশ্বকাপ থেকে বিশ্বকাপে মাত্র একটা ম্যাচ হেরেছে আর্জেন্টিনা। সৌদি আরবের বিপক্ষে সেই ম্যাচের ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা সেই রেফরিকেই 2026 বিশ্বকাপ ফাইনালের রেফরি বানিয়েছে ফিফা। এমনকি 2024 ইউরো সেমিতে লামিনে ইয়ামালের জাদুতে স্পেন যে ম্যাচে ফ্রান্সকে মাটিতে নামিয়েছিল, সেই ম্যাচের দায়িত্বেও ছিলেন এই রেফরি স্লাভকো ভিনচিচ। ইয়ামালকে সেদিন হলুদ কার্ডও দেখিয়েছিলেন ভিনচিচ। ফিফা ফাইনালের রেফরি এবং বাকি অফিসিয়ালদের নাম ঘোষণা করতেই কেঁদে ফেলেন স্লোভেনিয়ার এই রেফরি। ফিফা বিশ্বকাপ ফাইনালের মতো মঞ্চ, ইয়ামাল মেসির মঞ্চে বাঁশি বাজানোর সুযোগ। একজন রেফরির জন্য এটা কত বড় অর্জন ভিনচিচই জানেন। আমি প্রথমে চমকে গিয়েছিলাম, পরে অসম্ভব ভালো লাগা কাজ করেছে। আমি রীতিমতো কাঁপছিলাম। বিশ্বকাপ ফাইনালে রেফারিং করা অসাধারণ একটা সম্মান। এটা সব রেফারির জন্য স্বপ্ন, সব তরুণ রেফারিদের জন্য স্বপ্ন। সবচেয়ে বড় স্পোর্টস ইভেন্টে আমার দেশ স্লোভেনিয়াকে রিপ্রেজেন্ট করতে পেরে আমি গর্বিত। আমার দলও অনেক গর্বিত এবং আমরা ভালো করার চেষ্টা করব। 2010 সালে ফিফার আন্তর্জাতিক রেফরির স্বীকৃতি পেয়েছিলেন ভিনচিচ। এরপর থেকে বড় প্রতিযোগিতায় তিনি নিয়মিত মুখ। 2024 ইউসিএল ফাইনালের রেফরিও ছিলেন তিনি। ফিফা বিশ্বকাপ ডেবিউ 2022 সালে। সেবার 2 ম্যাচ পরিচালনা করার পর এবার এরই মধ্যে করে ফেলেছেন 3 ম্যাচ। প্রশ্ন উঠতে পারে, কোন ভিত্তিতে ফিফা তাকে নিয়োগ দিল? অনেক হিসেব নিকেশের পর ফাইনালে রেফারি খুঁজে নিতে হয় এবং অনেক প্রতিযোগিতার মধ্যে দিয়ে এটি যায়। আগের ম্যাচগুলোতে তারা কেমন পারফর্ম করেছে এটিই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া এটিও ধর্তব্যে আনা হয় যে তাদের দল এই টুর্নামেন্টে খেলছে কিনা, কিন্তু দিন শেষে মূল ব্যাপার পারফরম্যান্স। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচে বাঁশি বাজাবেন 46 বছর বয়সী এই রেফরি। মাঠে ভিনচিচের সহকারী হিসেবে থাকবেন তারই স্বদেশী তোমাজ ক্লানচনিকো আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ রেফরি হিসেবে দায়িত্ব পালন করবেন জর্ডানের আধাম মাখাদমে। আর রিজার্ভ সহকারী রেফরি থাকবেন কাতারের মোহাম্মদ আল কালাফ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস।
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মোহাম্মদ মোজাফফর হোসেনের বিচার অন্যান্য আসামিদের মতো হবে। এই বিষয়টি সেনাবাহিনী দেখছে, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে কক্সবাজারে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের সময় এসব কথা বলেন তিনি। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত একজন পলাতক আসামি সেনাবাহিনীর সাবেক মেজর মুজাফফর গোপন অবস্থায় ছিল, লুকিয়ে ছিল বা পলাতক ছিল। তার হদিশ পাওয়া মাত্র আমাদের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করেছে এবং সেনা হেফাজতে তাকে দেওয়া হয়েছে, যাতে যেই আইনে তাদের একই সহযোগীদেরকে বিচার করা হয়েছিল সেই আইনে বিচার করা যায়। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির সাবেক চেয়ারম্যান খালেদা জিয়ার জন্যই ধানের শীষ ভোট দিয়েছে জনগণ, এমন মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। রহমানের মুখ দেখে পাঠায় নাই, জনগণ ভোট দিয়েছে মেজর জিয়াউর রহমানের দিকে তাকিয়ে। জনগণ ভোট দিয়েছে বেগম খালেদা জিয়ার বছরের পর বছর নিরপরাধ হয়েও জেলখানে ওই পথে যে তার জীবন শেষ করেছে। আপনারা বেগম খালেদা জিয়ার এত যে কষ্টের জীবন, এই জেলে কাটানো জীবন, এটার সাথে গাদ্দারি করিয়েন না। এবার জুলাই পদযাত্রার কৌশল বদলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। উত্তর ও দক্ষিণাঞ্চল দুই ভাগে ভাগ করে 58 জেলায় কর্মসূচি চলছে। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি সীমিত রেখে গুরুত্ব দেওয়া হচ্ছে জেলা উপজেলার নেতৃত্বকে। তবে গত বছরের তুলনায় এবার পরিচিত নারী নেত্রীর উপস্থিতি কম। এনসিপির দাবি, তৃণমূলের নারী নেতৃত্ব গড়ে তুলতেই এই পরিবর্তন। যদিও দলটির কয়েকজন নারী নেত্রী বলছেন জামায়াতের সঙ্গে 11 দলীয় জোটেরও প্রভাব রয়েছে। লামিয়া তিথির রিপোর্টে বিস্তারিত। 24-এর গণ অভ্যুত্থানে সব শ্রেণী পেশার মানুষের পাশাপাশি সামনের সারিতে ছিলেন অসংখ্য নারী ও তরুণ। আন্দোলনের গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন তারা। সে আন্দোলনের পরই 2025 সালের ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আর কখনোই বিভাজিত করা যাবে না। একই বছরের জুলাইয়ে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির মাধ্যমে দেশ জুড়ে জনসংযোগ শুরু করে দলটি। এক বছর পর আবারও শুরু হয়েছে জুলাই পদযাত্রা। তবে এবার আগের তুলনায় পরিচিত নারী নেত্রীর সংখ্যা কম। কেন কমেছে পরিচিত নারী মুখ? এনসিপির নারী নেত্রীরা বলছেন, তৃণমূলের নারীদের নেতৃত্বে আনার লক্ষ্যেই এই পরিবর্তন। তবে জামায়াতের সঙ্গে 11 দলীয় ঐক্যেরও কিছু প্রভাব আছে। আমার পার্টি যেমন তার ওমেন লিডারশিপ নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু যখন জামাতের সাথে জোট করা হয়েছে বা জামাত সহ এখানে 11 দলীয় ঐক্যে আরও অনেকগুলো ইসলামপন্থী জোট আছে। এখন ওনারা যেভাবে নারীদের অধিকার, নারীদের অংশগ্রহণ এবং সামাজিকভাবে তাদেরকে রাখার ব্যাপারে যেইভাবে তারা একমত, এই ঐকমত্য এনসিপি ব্যতীত বাকি 10 দলের ব্যাপারে ঐকমত্য নাই। নারী প্রশ্নে বাকি 10 দলও ঐকমত্যে আসতে পারেনি এবং এটা নিয়ে এখনও তাদের মধ্যে এক ধরনের দোদুল্যমানতা দেখতে পাওয়া যায়। এই দোদুল্যমানতা ওই জোটে থাকার কারণে এনসিপির উপরেও প্রভাব পড়ছে বলে আমি মনে করি। সো আমার কাছে মনে হয় যে এই যে জোটের জায়গা থেকে এটা অবশ্যই প্রভাব ফেলছে। এবারে আমাদের যেই জায়গাটা সেটা হচ্ছে যে শীর্ষ নেতৃত্ব যারা, তারা যেরকম যাবে এবং স্থানীয় যারা লিডারশিপ, যেমন আমরা কিন্তু এখনও যখন পদযাত্রা করছি তখন কিন্তু সামনের সারিতে সেই স্থানীয় পর্যায়ে যে নারী নেতৃত্ব তারা কিন্তু আছে। সুতরাং সেই জায়গা থেকে আমাদের দেখা গেছে যে এলাকা বিশেষে যারা আসলে যেই এলাকার দায়িত্বে সেই এলাকায় তারা যুক্ত হচ্ছেন। নারী নেতৃত্ব বিকাশে কি প্রয়োজন? এ প্রশ্নে নিরাপদ রাজনৈতিক পরিবেশ ও তৃণমূল থেকে নেতৃত্ব তৈরির ওপর জোর দেন তারা। রাজনীতিতে নারীদের আনার ক্ষেত্রে আমাদের আগে সামাজিক নেতৃত্বের মাধ্যমে সেখানে এনকারেজ করতে হবে এবং সেই লিডারশিপগুলোকে আসলে আমাদের রাজনীতিতে আনার জন্য উদ্বুদ্ধ করতে হবে। সুতরাং এটা আমি মনে করি এটা আসলে সকল রাজনৈতিক দলেরই এই দায়িত্বটা নেওয়া দরকার, যে এই নেতৃত্ব একদম তৃণমূল পর্যায় থেকে তুলে আনা। পলিটিক্সের ফিল্ডটা যথেষ্টই কণ্টকাকীর্ণ এবং এখানে নিরাপত্তার অভাব আছে এবং সোশ্যাল শেমিংয়ের আশঙ্কা আছে। এগুলো কেয়ার না করেও, এগুলোকে তোয়াক্কা না করেও নারীরা যে এগিয়ে আসবে, এটার জন্য আপনাকে বিশেষ ব্যবস্থা নিতে হবে। আমি বলবো বিশেষ ব্যবস্থার অভাব আছে, তবে ছোট ছোট উদ্যোগের অভাব নেই, অনেক উদ্যোগই নেওয়া হচ্ছে, এগুলো কার্যকর হয়ে উঠছে না আর কি। এদিকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জানান, এবার প্রায় 58 জেলা এবং 100 উপজেলা পৌরসভায় পদযাত্রা হবে।
কেন্দ্রীয় নেতৃত্ব সীমিত রেখে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদেরই বেশি সম্পৃক্ত করা হচ্ছে। আমাদের পদযাত্রায় 2 ভাগে বিভক্ত, উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল, এবং প্রতিটি টিমে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ অল্প কয়েকজন থাকছি। আমরা স্থানীয় যারা নেতৃবৃন্দ আছে আমাদের উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, তাদেরকে বেশি সুযোগ দিচ্ছি, কারণ আমরা মনে করি এই মুহূর্তে এনসিপি সবচেয়ে বেশি ফোকাস করা উচিত তাদের তৃণমূল সংগঠনকে শক্তিশালী করার ক্ষেত্রে। 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর সঙ্গে 11 দলীয় জোটে যায় এনসিপি। এরপর দল ছেড়েছেন কয়েকজন নেতা, আবার কেউ কেউ স্বতন্ত্রভাবেও নির্বাচনে অংশ নিয়েছেন। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন কমিশনের সার্ভার, জন্ম নিবন্ধন ও টিকা সনদ জালিয়াতি সহ একাধিক আলোচিত সাইবার অপরাধে বারবার উঠে এসেছে হোয়াইট ডেভিল নামটি। পুলিশের দাবি, সরকারি গুরুত্বপূর্ণ সার্ভারে অনুপ্রবেশ করে তথ্য বিকৃতি ও প্রতারণার পাশাপাশি চট্টগ্রাম বন্দরে কোটি টাকার বিদেশি মদ ও সিগারেট অবৈধভাবে খালাসের চেষ্টার সঙ্গেও জড়িত ছিলেন এই সাইবার অপরাধী। নেপালে পালানোর সময় ঢাকা থেকে গ্রেপ্তার হওয়া শেখ সেজানের বিরুদ্ধে রয়েছে অন্তত 8টি মামলা। প্রকৃত নাম শেখ সেজান, তবে সাইবার অপরাধ জগতে তিনি বেশি পরিচিত হোয়াইট ডেভিল নামে। সরকারি বিভিন্ন সংস্থার সার্ভারে অবৈধ অনুপ্রবেশ, তথ্য বিকৃতি ও জালিয়াতির মাধ্যমে সংঘবদ্ধ সাইবার অপরাধ পরিচালনাই ছিল তার মূল কর্মকাণ্ড। পুলিশ জানায় 2024 সালে জালিয়াতির মাধ্যমে চট্টগ্রাম বন্দরে আমদানি হওয়া 11,676 লিটার বিদেশি মদ এবং একটি কন্টেইনার ভর্তি বিদেশি সিগারেট বন্দর থেকে অবৈধভাবে খালাসের চেষ্টার মূল পরিকল্পনাকারী ছিলেন সেজান। গত বুধবার নেপালে পালানোর চেষ্টাকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সে আস্তে আস্তে এই জিনিসটাকে তার আয়ত্তে এনেছে, কিভাবে বিভিন্ন জনের সার্ভারে ঢোকা যায়, ওয়েবসাইটে ঢোকা যায়, সেগুলো সে রপ্ত করেছে। সে রপ্ত করে এখন সে হোয়াইট ডেভিল নামে পরিচিত, সে বড় রকমের হ্যাকারে পরিণত হয়ে গেছে। বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ সার্ভারের নিরাপত্তা দুর্বলতাকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে হ্যাকিং ও সাইবার জালিয়াতির কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে দাবি পুলিশের। এসব অপরাধ সংগঠনে তিনি একটি নেটওয়ার্কও গড়ে তুলেছেন। আসামি তথ্য প্রযুক্তিতে দক্ষ এবং বিভিন্ন তথ্য প্রযুক্তি ভিত্তিতে কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত সংঘবদ্ধ চোরাচালানি উক্ত কার্যক্রম বাস্তবায়নের গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ভূমিকা পালন করে। সাইবার অপরাধ, প্রতারণা ও তথ্য চুরির অভিযোগে দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে অন্তত 8টি মামলা রয়েছে। এর আগে 2023 সালে নির্বাচন কমিশনের সার্ভারে অনুপ্রবেশ করে নাগরিকদের ব্যক্তিগত তথ্য চুরির অভিযোগেও গ্রেপ্তার হয়েছিলেন সেজান। জাতীয় পরিচয়পত্র, ভূমি উন্নয়ন করে রসিদ, জন্ম নিবন্ধন, টিকা সনদ, বিভিন্ন সরকারি ডিজিটাল সেবা জালিয়াতির অভিযোগে সিএমপি সিটি ও ডিএমপি সিটিডিসি টিমের অভিযানে গ্রেপ্তার হন। গ্রেপ্তার হওয়া শেখ সেজানের বাড়ি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলায়। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। টানা বৃষ্টির প্রভাবে অস্থির রাজধানীর কাঁচা বাজার। বেশিরভাগ সবজি কিনতে গুনতে হচ্ছে 100 থেকে 120 টাকা। আর ভালো মানের কাঁচা মরিচ, শসার দাম ছুঁয়েছে ডাবল সেঞ্চুরি। তবে আমদানি বাড়ায় টমেটোর দাম কিছুটা কমেছে। তুলনামূলক সস্তায় মিলছে পেঁপে, পেঁয়াজ আর আলু। বিক্রেতারা বলছেন, বৈরী আবহাওয়ায় পানিতে তলিয়ে আছে সবজির ক্ষেত। অনেক ফলন নষ্ট হয়েছে। নতুন সবজি বাজারে এলে তবেই স্বস্তি ফিরবে। আরও জানাচ্ছেন সহকর্মীরা। টানা বৃষ্টিতে নগরবাসী নানা রকম ভোগান্তিতে তো পড়েই, কিন্তু বৃষ্টি হলেই নিত্যপণ্যের বাজার দর যেন সেই দুর্ভোগে নতুন একটি মাত্রা যোগ করে। এই কথা বলছি কেননা এই কয়েকদিনের বৃষ্টিতে বেশিরভাগ সবজির দামই কেজি প্রতি বেড়েছে 20 থেকে 40 টাকা। অনেক সবজির দাম 60 টাকা পর্যন্ত বেড়েছে। কাঁচামরিচ, শসা এগুলো মানভেদে 200 টাকা অর্থাৎ ডাবল সেঞ্চুরি পর্যন্ত করে ফেলেছে। অন্যদিকে করলা, বেগুন এগুলোর দামও ঊর্ধ্বমুখী। সর্বোচ্চ দাম 200 টাকা আর সর্বনিম্ন দাম 120 টাকা। ওই বৃষ্টির কারণে, বন্যার কারণে গাছপালা মরে গেছে। 40, 50, 60 টাকা থেকে 200 টাকা, 4-5 গুণ দামে কিনতে হচ্ছে শসা, তার মানে অনেক বেশি। এইভাবে সব পণ্যের দাম যদি বেশি হয় তাহলে সেটা
সাধারণ মানুষের জন্য অবশ্যই নাভিশ্বাসের কারণ হয়ে যাচ্ছে। বিক্রেতারা বলছেন বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় সবজির ক্ষেত তলিয়ে গিয়েছে, এ কারণে অনেক সবজি পচে গিয়েছে। এছাড়াও বৃষ্টিতে রাজধানীতে যোগানো এক ধরনের সরবরাহ সংকট দেখা দিয়েছে। নতুন করে যখন আবার সবজি বাজারে উঠবে তখন এই দাম অনেকটাই সহনীয় হয়ে আসবে। সব জায়গায় তো পানি গলার সময় অনেক সবজি নষ্ট হয়ে গেছে, অনেক রকম নষ্ট হয়ে গেছে। বিভিন্ন সময় বিভিন্ন সিন্ডিকেট থাকে, আর দেখা গেল যে এক দোকানদারে যা বেচবো 10 দোকানদারে একই বেচবো, এটার নিচে আর আসবে না। আমরা যাচ্ছি কুমিল্লায় সহকর্মী খোকন চৌধুরীর কাছে। ধন্যবাদ হুমায়ুন। আমি এখন রয়েছি নগরের রাজগঞ্জ কাঁচা বাজারে। সবজির দাম আসলে অনেকটাই ঊর্ধ্বগতি, অর্থাৎ বেশিরভাগ সবজি কিন্তু 100 থেকে 150 টাকা দরে বিক্রি হচ্ছে। এক বছর তো পাই লাগে, সবজির দাম বাড়তি এলাকায় মানুষ কমিটি। যারা সাধারণ ক্রেতা রয়েছেন তাদের কিন্তু আসলে একটি হিমশিম অবস্থা। তারা বলছেন যে তাদের আয়ের সঙ্গে ব্যয় মিলিয়ে উঠতে না পারার কারণে কিন্তু তাদেরকে আসলে চরম ভোগান্তিতে পড়তে হয়। জিনিসপত্রের দাম কি বলবো, আর আমাদের লাগানোর বাইরে, আমরা যে কিনবো এই সাহসে কুলে না। চলে যাচ্ছি শেরপুরে, অপেক্ষা করছেন সহকর্মী উজ্জ্বল মাহমুদ আদিল। ধন্যবাদ। গত কয়েকদিনে টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুর সদর উপজেলা সহ বিভিন্ন উপজেলায় কিন্তু ব্যাপকভাবে সবজির ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষি অফিস সূত্রে আমরা যতটুকু জেনেছি, তাদের কাছে যে হিসাব আছে মাত্র 50 হেক্টর জমিতে তারা বলছে যে সবজির আবাদ এবং সেই বীজতলার ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে বাস্তবে কিন্তু এই ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই বেশি। 15,000 টাকা খরচ, এই বৃষ্টি জাপকায় সব নষ্ট হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে আমার এই করলা ক্ষেত মারা গেছে এবং কি তিতে পচা মাটিতে পড়ে গেছে। বৃষ্টির কারণে নাই বাগুন নাই মার খাইছে। এই ছিল আমার কাছে শেরপুর থেকে সবজি ক্ষয়ক্ষতি নিয়ে আমার কাছে সর্বশেষ। সবুজ সংকেত আসতে পারে আদ্দিন হাসপাতালের ব্যাপারে। লাইসেন্স ফেরত দেয়া যায় কিনা সেজন্য হাসপাতালটি পরিদর্শন করেছে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। সোমবার পরিদর্শন প্রতিবেদন জমা দেওয়ার পর আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেবে সরকার। পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন ব্যাপক সংস্কার হয়েছে, ইঙ্গিত দেন লাইসেন্স ফেরত দেয়া। আদ্দিন হাসপাতালে গেল 27 মে পোস্ট ডেলিভারি ওয়ার্ডে আকস্মিকভাবে 6 নবজাতকের মৃত্যু হয়। পরে তদন্তে বেরিয়ে আসে কর্তৃপক্ষের গাফিলতির কারণে এই মর্মান্তিক ঘটনা। একসঙ্গে এত নবজাতকের মৃত্যু দেখিয়ে দেয় দেশের স্বাস্থ্য খাত কতটা জবাবদিহিহীন। এই ঘটনার দায়ে 11 জুন হাসপাতালটির লাইসেন্স বাতিল করে সরকার। এক পর্যায়ে হাসপাতালের ওপরে একটি ফ্লোরে মেলে রুটি তৈরির কারখানাও। আদ্দিন কর্তৃপক্ষের দাবি, হাসপাতালে যেসব ত্রুটি ছিল সেগুলো সংশোধন করা হয়েছে। পরে পরিদর্শনের আবেদন করে তারা, এতে সাড়া দেয় স্বাস্থ্য অধিদপ্তরও। এরই মধ্যে পরিদর্শন করেছেন কর্মকর্তারা। লাইসেন্স যখন বাতিল করা হয় তখন কিছু অবজারভেশন ছিল, সেই অবজারভেশন দিয়েই তা বাতিল করা হয়েছে। সেই অবজারভেশনগুলো ওই বাতিলের আগেই নির্দেশ দেওয়া, কারণ দর্শানো ছিল। ওনারা সেগুলো নিয়ে কাজ করেছেন, ওনারা আপিল করেছেন। এখন আপিল যারা বিবেচনা করবেন ওনারা এই বিষয়গুলো দেখবেন, আমরা দেখে গেলাম, আমরা রিপোর্ট করব। প্রয়োজনীয় সংস্কারগুলো হাসপাতাল কর্তৃপক্ষ করেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ইঙ্গিত দেন দ্রুতই লাইসেন্স ফেরত দেওয়া হতে পারে আদ্দিনকে। মাননীয় মন্ত্রী মহোদয়, সচিব মহোদয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবাই স্বাস্থ্য নিয়ে চিন্তিত, সবাই পজিটিভ চিন্তা করছে সারাক্ষণ। যা কিছু ঘাটতি হচ্ছে এগুলো আমাদেরই কষ্ট, আমরা সবাই পজিটিভ চিন্তা করছি সবসময়। আমরা চেষ্টা করব যা কিছু আছে সেটুকু তুলে ধরতে। এখন এটি আপিল বিভাগের বিবেচনা। আপনি কি দেখলেন যদি? আমি এটা আমাদের ফুল টিম দেখেছি, আমরা এটা নিয়ে বসবো, আমরা সবাই আলোচনা করে তারপর একটা সিদ্ধান্তে যাব। দৃশ্যমান ওনারা পরিবর্তন করেছেন, সেগুলো আমরা দেখেছি। তবে হাসপাতালের আইসিইউ সহ বিভিন্ন অবকাঠামোতে কি ধরনের সংস্কার করা হয়েছে সেগুলো দেখাতে রাজি হয়নি আদ্দিন কর্তৃপক্ষ। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। পশ্চিমবঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার মসজিদের নামাজ আদায়ে নিষেধাজ্ঞা কেন্দ্র করে ছড়িয়েছে উত্তেজনা। এদিন মসজিদে মুসল্লিদের জুমার নামাজ পড়তে দেয়নি রাজ্যের বিজেপি সরকার। বৃহস্পতিবার রাত থেকেই পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর করা নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয় মসজিদের প্রবেশপথের সামনের বাঁকড়া এলাকা। জারি করা হয় 163 ধারা। সম্প্রতি বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ের পাশে অবস্থিত ঐতিহাসিক গৌরীপুর জামে মসজিদটিতে নামাজ বন্ধ করা হয়। মসজিদটি সরানোর পরিকল্পনার অংশ হিসেবে এই পদক্ষেপ বলে জানায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রতিবাদে মুসলিম ধর্মাবলম্বীদের পথে নামার ডাক দিয়েছিলেন রাজ্যের সাবেক মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তার ডাকে সাড়া দিয়ে অনেকেই কালো ব্যাজ পরিধান করে জড়ো হয়েছিলেন এলাকাটিতে, তবে শেষ পর্যন্ত তাদের মসজিদে প্রবেশ করতে দেওয়া হয়নি।
একে তো যুদ্ধবিরতি লঙ্ঘন, তার উপর টানা ষষ্ঠ রাতের মতো ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র। দেশটির সামরিক সক্ষমতা দুর্বল করার দাবি সেন্টকমের। তেহরানের দাবি, গেল কয়েকদিনের আগ্রাসনে প্রাণ হারিয়েছেন 40 বেসামরিক, আহত 3 শতাধিক। প্রথমবার সিরিয়া সহ প্রতিবেশী দেশগুলোর মার্কিন ঘাঁটি ও স্থাপনাগুলোয় অব্যাহত ইরানি অভিযান। যুদ্ধবিরতির পর শুরু হওয়া হামলা পাল্টা হামলায় ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত। টানা ষষ্ঠ দিনের মতো উপকূলীয় নজরদারি কেন্দ্র, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধ সরঞ্জাম পরিবহন অবকাঠামো এবং নৌ সক্ষমতা সহ কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। সেন্টকমের দাবি, ইরানের সামরিক শক্তি চুরমার করা আর বাণিজ্যিক জাহাজে আক্রমণের জবাব দিতেই এ অভিযান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে, হরমুজগান প্রদেশের অন্তত 5টি সেতু, 4 বাহার সমুদ্র নিয়ন্ত্রণ টাওয়ার, বন্দর আব্বাস, বুশের, আহভাজ ও কেশম দ্বীপে চালানো আগ্রাসনে বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। তবে অভিযানের মাঝেও আলোচনা চলছে, দাবি হোয়াইট হাউসের। ইরান যুক্তরাষ্ট্রের মাঝে আলোচনা অব্যাহত। আমাদের সাথে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী দেশটি, কারণ মার্কিন সামরিক বাহিনীর আঘাতে তারা ভয়াবহ ক্ষতিগ্রস্ত। ব্যাপক পাল্টা হামলা চালিয়েছে তেহরানও। কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডান এবং প্রথমবারের মতো সিরিয়ার মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। কাতার ও জর্ডান জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। তবুও ধ্বংসাবশেষ পড়ে আহত হয়েছে এক শিশু, ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন স্থাপনা। সামরিক উত্তেজনার মধ্যে আলোচনার টেবিল ঘিরেও চলছে বিতর্ক। ইরানের সঙ্গে আলোচনায় মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার আর্থিকভাবে লাভবান হচ্ছেন এমন অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার অভিযোগ, ইসরায়েলি সরকারের কিছু সদস্য যুদ্ধবন্ধে মার্কিন প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছেন। এদিকে হরমুজ প্রণালীর পরিস্থিতি আর কখনোই যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না, এমন হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। ইয়েমেন উপকূলের কাছে রাসায়নিকবাহী একটি ট্যাঙ্কার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার এডেন উপসাগরের দক্ষিণাঞ্চলে আসানা নামে জাহাজটিকে সশস্ত্র হামলাকারীরা আটক করে। প্রাথমিক সূত্র অনুযায়ী ধারণা করা হচ্ছে, সোমালি জলদস্যুরা এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে। আকারে ছোট এই ট্যাঙ্কারটির গন্তব্য ছিল সোমালিয়ার বোসাসো শহর। যুক্তরাজ্য ভিত্তিক সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা গ্রুপ ভ্যানগার্ড জানিয়েছে, কতজন হামলাকারী এই ঘটনা ঘটিয়েছে এবং জাহাজটি কিভাবে আটক করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। এরই মধ্যে জাহাজটি উদ্ধারে অভিযান শুরু করেছে ইউরোপীয় ইউনিয়নের নেভাল মিশনের সদস্যরা। আর এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।